তাহলে বুঝতে পারছো যে কখন কোন কেসে ফ্রিকশন ফোর্সটা কিভাবে ডিসাইড করতে হয়। ইট শুড অলওয়েজ বি ড্রন ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য টেন্ডেন্সি অফ মোশন, তাই না? The direction in which along which you applied the force, the friction force must be acting in a direction opposite to the motion suggested. ঠিক। এবার ধরো আমরা একটা সারফেসের ওপর ফোর্স, মানে একটা ব্লক একটা সারফেসের ওপর রয়েছে, সেক্ষেত্রে কোন দিকে ফোর্স লাগাচ্ছি, কোন দিকে ডিরেকশন অফ ফ্রিকশন ফোর্স হচ্ছে, সেগুলো বোঝা গেছে। এবার আমরা একটা সারফেসে একের ওপর আরেকটা বডি যদি কনসিডার করি তাহলে দেখতে হবে যে কীরকম হয়। যেমন মাল্টিপল বডিজ প্লেসড one above the other, ঠিক আছে? মাল্টিপল বডিজ যদি একজনের ওপর আরেকজন রাখা থাকে, একটার ওপর আরেকটা রাখা থাকে, অ্যান্ড ইন সাচ কেসেস ইফ ইউ নিড টু ডিসকাস অ্যাবাউট দ্য ফ্রিকশন ফোর্স, then how can we do this? Let this is M1 is one block and above M1 there is another block taken as M2. সিঙ্গেল ব্লকে তো আমরা বুঝলাম যে হরিজন্টাল ফোর্স লাগাতে গেলে মিনিমাম ফোর্স কী হতে হবে, বা অবলিকালি ফোর্স লাগাতে গেলে মিনিমাম ফোর্স কী হতে হবে। কিন্তু যখন ধরো আমরা একটা হরিজন্টাল সারফেসের ওপর একটা মাস, তার ওপর আবার আরেকটা মাস, তার মানে M1 আর গ্রাউন্ডের মধ্যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন যদি μ1, আর এখানে যদি বিটুইন দ্য ব্লকস কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন μ2 যদি ধরা হয়, if we consider the coefficient of friction between M1 and ground as μ1 and that between M1 and M2 as μ2, then what will be the result of motion provided if some force F is applied on M1? Some force is applied on M1 horizontally, provided the condition suggests that M1 is resting on the rough horizontal surface and above M1, which is again a horizontal surface of contact between M1 and M2, and there is also friction. তার মানে M1 দুটো সারফেসে ফ্রিকশন পাচ্ছে আর M2 একটা সারফেসেই ফ্রিকশন পাবে, যেহেতু M2 একটাই সারফেস অফ কন্ট্যাক্ট আছে কার সাথে, M1 এর সাথে। আর M1 এর দুটো সারফেস অফ কন্ট্যাক্ট আছে, একটা রাফ সারফেস অফ কন্ট্যাক্ট উইথ গ্রাউন্ড আর আরেকটা রাফ সারফেস অফ কন্ট্যাক্ট উইথ M2। তাহলে কনসেপ্ট হচ্ছে মাল্টিপল ব্লকে যখনই ফোর্স অ্যাপ্লাই করা হবে টু ডিস্টার্ব দ্য স্টেট অফ ইনার্শিয়া অফ দ্য টু বডি or even multiple body system, then what will happen, it out of the two bodies in this arrangement, M1 will be the first body whose state of inertia will get disturbed due to the force applied on it. কি বললাম যে দুটো বডি M1 আর M2 দুটোর যে স্টেট অফ ইনার্শিয়া, সেই স্টেট অফ ইনার্শিয়াটা কার জন্য ডিস্টার্ব হবে, ডিউ টু অ্যাপ্লাইড ফোর্স। তার মানে অ্যাপ্লাইড ফোর্সটা যে বডিটার ওপর কাজ করছে তার স্টেট অফ ইনার্শিয়া প্রথমে ডিস্টার্ব হবে। তার মানে এখানে দুটো বডি আছে, একজনকে টানছি, দুটোরই স্টেট অফ ইনার্শিয়া একসাথে ডিস্টার্ব হচ্ছে না, ঠিক আছে? কারণ হচ্ছে যে যেটার ওপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেইটার ওপরই টেন্ডেন্সি অফ মোশনটা প্রথমে ডেভেলপ করবে। তার মানে এখানে আমরা স্টেপ 1 হিসেবে ভাবতে পারি, স্টেপ 1 ডিউ টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, ডিউ টু দ্য applied force, due to the applied force, block M1 will get the tendency to move rightward as because the force is applied on M1, so it will be the M1
block will get the tendency to move rightward. That means the first thing we observe on M1 is, as a result of this applied force, M1 get a rightward tendency. I don't say that M1 will get the real motion. I say that due to the applied force on M1, the tendency of moving rightward due to the applied force, that will be developed. As a result of that tendency, M1 would like to move rightward with respect to both ground as well as with respect to M2. কারণ M2টাও তো ইনিশিয়ালি তার স্ট্যাটিক ইনার্সিয়াতেই রয়েছে, M2 তো মুভ হওয়ার কোনো চান্সেস নেই, ঠিক আছে না? M2 ইনিশিয়ালি কোনো মুভ হওয়ার চান্সেস নেই, তাহলে M2কে তো ডিস্টার্বও করা হচ্ছে না, তাহলে M2 লজিক্যালি মাস্ট মেনটেন ইটস স্টেট অফ ইনার্সিয়া। তার মানে কী হবে, যেই M1কে তুমি মুভ করবে, ইট উইল বি দ্য গ্রাউন্ড as well as the M2, both of them would like to resist the motion of M1. কারণ একদম প্রথমেই খেয়াল করো আমি কি বলেছিলাম, যে ফ্রিকশন ফোর্স তো ডেফিনেটলি দ্য ওয়ান উইচ অপোজেস দ্য মোশন, ফ্রিকশন ফোর্স ইজ ডেফিনেটলি দ্য ওয়ান উইচ অপোজেস দ্য মোশন। কিন্তু তার থেকেও মজার ব্যাপার হচ্ছে যে আমি বলেছিলাম যে ফ্রিকশন ফোর্সকে অবজার্ভ করার মেকানিজম কী হবে, ফ্রিকশন ফোর্সকে অবজার্ভ করার মেকানিজম হবে যে ওটা শুধু অপোজই করে না মোশনকে, basically the most convenient statement can be the friction force is the one which opposes the relative motion, ঠিক আছে? friction force real relative motion কে বা tendency of relative separation কে অপোজ করে। আবারও শোনো, friction force মেন লজিকটা কি, it opposes the real relative motion or the tendency of relative separation। তার মানে কী হবে, যখনই M1 রাইটওয়ার্ড যাবে তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে M1 এর মোশনটা অ্যাবসলিউট মোশন, কারণ গ্রাউন্ড তো স্ট্যাটিক, আর M2 রেসপেক্টেও M1 এর টেন্ডেন্সিটা অ্যাবসলিউট। তার মানে বোথ গ্রাউন্ড অ্যান্ড M2 ক্যান সি দ্যাট M1 ইজ ট্রাইং টু মুভ রাইটওয়ার্ড, সো বোথ অফ দেম উইল রেজিস্ট M1, বোথ অফ দেম উইল ট্রাই টু রেজিস্ট দ্য মোশন অফ M1। M1কে দুজনেই আটকাতে চাইবে, তাহলে এ আটকাতে চাইবে মিউ N1 দিয়ে, আর এ আটকাতে চাইবে মিউ 2 N2 আর এ মিউ 1 N1। তার মানে আমার এই সারফেসে মিউ 1 ছিল, তাহলে এই সারফেসে বাই দ্য গ্রাউন্ড আমি কন্ট্যাক্ট ফোর্সটাকে N1 ধরতে পারি, আর ওপরের সারফেসে বাই M2 আমি কন্ট্যাক্ট ফোর্সটাকে N2 ধরতে পারি, ঠিক আছে? আর অ্যাপার্ট ফ্রম দিস নর্মাল ফোর্সেস, M1 must have its weight acting vertically downward, বুঝতে পারছো? তাহলে আমরা করছি কি, ভার্টিক্যাল প্লেনে অ্যাপার্ট ফ্রম দ্য ওয়েট অফ M1 তার দুটো সারফেসেই, বটম সারফেসে কন্ট্যাক্ট ফোর্স বাই দ্য গ্রাউন্ড N1 আর ওপরের সারফেসে কন্ট্যাক্ট ফোর্স অন M1 বাই M2, দুটোই অবজার্ভ করতে পারছি। অ্যান্ড বেসড অন দ্য কন্ট্যাক্ট ফোর্সেস অন দ্য রেসপেক্টিভ সারফেস উই ক্যান রাইট ডাউন দ্য ফ্রিকশনাল ফোর্স experienced by those surfaces on the surface of contact of M1। তার মানে M1 এর লোয়ার সারফেসটা গ্রাউন্ডের সাথে রয়েছে, তো লোয়ার সারফেসে ব্যাকওয়ার্ড ফ্রিকশন ফোর্স যাচ্ছে মিউ1 N1, M1 এর সাথে M2 সারফেসটা M1 এর আপার সারফেসে রয়েছে, তাহলে আপার সারফেসেও ফ্রিকশন ফোর্সটা বাই M2 কোন দিকে, ব্যাকওয়ার্ড এগেনস্ট দ্য টেন্ডেন্সি অফ মোশন। এবার কথা হচ্ছে যে some force has been applied, definitely some force has been applied on M1 to bring it in motion, but question arises, is it necessary that under such condition if you apply any force of any magnitude F, then as a result of that applied force the mass M1, the block of mass M1 can start moving rightward, বুঝতে পারছো? Under this understanding of frictional forces that will act on M1 by the ground and then by the M2 as well. So does this mean that M1 who is experiencing the rightward direction, due to the two frictional force, it can attain the motion? So first of all, whenever যে কোনো বডির এফভিডিতে খেয়াল করবে, যখনই তার উপর একটা অ্যাপ্লাইড ফোর্স লাগানো হচ্ছে বা তার ফ্রি বডিতে একটা এমন একটা ফোর্স দেখছি যেটা টেন্ডেন্সি অফ মোশন এনে দিতে পারে, হ্যাঁ, if F is greater than the sum of the both, ঠিক, then it will move rightward।
ডেফিনেটলি এখানে হচ্ছে টু মুভ রাইটওয়ার্ড, টু মুভ রাইটওয়ার্ড, to move rightward, applied force F must be greater than the collective opposing forces as F1 and F2. তাহলে যে দুটো ফ্রিকশনাল ফোর্স আমরা নিচ্ছি F1 আর F2 দুটোই অপোজ করছে মোশন অফ M1 কে, আর মোশন অফ M1 কে ফেভার করছে দ্য এক্সটার্নাল পুল। তাহলে সেই এক্সটার্নাল ফোর্সটা যদি দুটো অপোজিং ফোর্সের থেকে গ্রেটার হয় তবেই গিয়ে আমরা M1 এর রিয়েল মোশন ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন দেখতে পাবো। সো টু মুভ রাইটওয়ার্ড F মাস্ট বি ইকুয়াল টু দিস, অ্যান্ড if above condition is satisfied, if above condition is satisfied, then only M1 can move rightward due to the resultant force. বুঝতে পারছো? এই রেজাল্টেন্ট ফোর্সটা কখন হতে পারে? যদি অ্যাবাভ কন্ডিশন ইজ স্যাটিসফাইড হয়, মানে এফটা যদি ক্যাপিটাল এফটা F1 আর F2 থেকে বেশি হয়, তাহলে কি হবে? আমাদের ফাইনাল ইকুয়েশনটা হবে অ্যাপ্লাইড ফোর্স মাইনাস F1 minus F2. These two forces will be taken as force of opposition towards motion. তাহলে F minus F1 minus F2, that will be equal to M1 into A1। ধরো আমি ধরে নিলাম যে M1টা একটা A1 অ্যাক্সেলারেশন পেতে পারে, প্রোভাইডেড যদি এক্সটার্নাল ফোর্সটা একাই দুটো অপোজিং ফোর্সকে থেকে বেশি হয়। দুটো ফোর্স আমি ধরেছি F1টা আর F2টা অ্যাপ্লাই হচ্ছে অন M1 বাই দ্য মাস অফ বাই দ্য সারফেস অফ গ্রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট বাই দ্য সারফেস অফ M2 মাস। তাহলে এই দুটো ফ্রিকশন ফোর্স টুগেদার ইফ ইট ইজ ফাউন্ড মোর দেন দ্য অ্যাপ্লাইড ফোর্স, তাহলে অ্যাপ্লাইড ফোর্স মাইনাস F1 মাইনাস F2 উইল বি ইকুয়াল টু M1 ইন্টু A1। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা F1 F2র ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই আমরা রেজাল্টিং অ্যাক্সেলারেশন অফ M1 পেয়ে যেতে পারি। বুঝতে পেরেছ? আমি F1 এর জায়গায় কি লিখব? μ1 n1, অ্যান্ড F2 এর জায়গায় কি লিখব? μ2 n2। ঠিক আছে? বুঝতে পারছো কি না? এটা কখন হবে? যখন এটা মুভ করছে, আর যখন মুভ করবে তার মানে যখন এই A1 অ্যাক্সেলারেশনটা আমরা অ্যাভেলেবেল দেখতে পারবো অন M1, তখন আমরা আমাদের M2র ফ্রি বডি ডায়াগ্রামটা কী হবে দেখো। দিস ইজ M2। M2র তো ইনিশিয়ালি কোনো মোশন নেই, তাহলে M1 যখন A1 অ্যাক্সেলারেশন পেয়ে যাবে ডিউ টু দ্য নেট ফোর্স অ্যাক্টিং ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন, তখন আমরা কি করব? দেন M1 will be non-inertial reference M1 will be non-inertial reference for M2। তাহলে M1 যদি নন ইনার্শিয়াল রেফারেন্স মানে যেই রেফারেন্স বডিটা এক্সেলারেশনে মুভ করে, তাহলে M1টা যেহেতু একটা এক্সেলারেশনে মুভ করছে, তাহলে M1 এর এক্সেলারেশনটা M2র জন্য কীরকম ফ্রেম? নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে M2 নন ইনার্শিয়াল ফ্রেম হলে M2র ওপর আমরা করসপন্ডিং সুডো ফোর্স ব্যাকওয়ার্ড নিতে পারি, দ্যাট ইজ M2 ইন্টু A1। বুঝতে পেরেছো? M2 ইন্টু A1 ক্যান বি, আবার কি হলো? অডিও আসছে না? হ্যাঁ, ওই একটা ফোন মাঝে মাঝে ঢুকে যায় অর্থাৎ। তো M2 ওপর একটা সুডো ফোর্স ব্যাকওয়ার্ড কাজ করবে,
কেন ব্যাকওয়ার্ড কাজ করবে? কারণ দ্য মোমেন্ট ওয়েন m1 will start moving with some acceleration a1 for attending this situation, so immediately m1 will be non-inertial reference frame. m1 will be the non-inertial reference frame for m2. তার মানে m2 যার কোনো মুভিং টেন্ডেন্সি ছিল না, সেই সুডো ফোর্সের জন্য রিলেটিভ টু m1 কোন দিকে চলে যেতে চাইছে? ব্যাকওয়ার্ড. This pseudo force is bringing tendency on m2 to move relatively কোন দিকে? leftward. তার মানে এটাকে কি বলবো? এটা বলবো this brings tendency on m2 to move relatively leftward with respect to m1. তাহলে এই সুডো ফোর্সটা যেটা m2 তে কাজ করবে, এটা এই টেন্ডেন্সি এনে দেবে, it will try to move relatively backward or leftward with respect to m1. তখন কি হবে? as because m2 is trying to move relatively backward, তার মানে রিলেটিভ মোশন হচ্ছে m1 সামনের দিকে যাচ্ছে, m1 is moving rightward, আর তার আপার সারফেসে m2 টেন্ডেন্সিটা কোন দিকে হচ্ছে? ব্যাকওয়ার্ড. তার মানে m2 is trying to move relatively away from, তার মানে এইরকম চলতে থাকলে একটা সময় পরে তো m1 এগোচ্ছে আর m2 এড়িয়ে যাচ্ছে, একটা সময় পর তো কন্ট্যাক্ট ছেড়ে যাবে। তাহলে কন্ট্যাক্ট ছেড়ে যাওয়ার মানেই হচ্ছে দে আর টেন্ডিং টু মুভ রিলেটিভলি অ্যাপার্ট। তখন কি হবে? ফ্রিকশন ফোর্স এই সারফেসটায় f2 শুড অ্যাক্ট ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন। তার মানে যে f2টা অন m1 লেফটওয়ার্ড লাগছিল, সেই f2টাই বাই m1 অন m2 রাইটওয়ার্ড অ্যাক্ট করবে। বুঝতে পারছো? দিস ইমপ্লাইজ দ্যাট ফ্রিকশন ফোর্স on m2 by m1 will be rightward in direction. বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা ডিসাইড করব যে মাল্টিপল ব্লক সিস্টেমে কোন বডিটার ওপর কোন দিকে ফ্রিকশন কাজ করছে। তার মানে m1 এর ওপর দুটো সারফেসেই ফ্রিকশন ব্যাকওয়ার্ড কাজ করলো, যখন কিনা m2 এর ওপর ফ্রিকশন ফোর্সটা সামনের দিকে কাজ করলো। তাহলে m2 যেখানে রিয়েল মোশন ছিলই না, সেখানে f2টা কন্ট্যাক্ট ফোর্সটা ফ্রিকশন ডিউ টু কন্ট্যাক্ট, যেটা রিলেটিভ সেপারেশন বিটুইন m1 আর m2 জন্য তৈরি হলো, সেই ফোর্সটার জন্য m2 কোন দিকে যাচ্ছে? রাইট সাইড। m2 রাইট সাইড যাওয়ার টেন্ডেন্সি তৈরি হলো। অ্যান্ড ইফ নাও অ্যাপ্লাইড ফোর্স ম্যাগনিটিউড, দ্যাট ইজ ফোর্স ম্যাগনিটিউড অন m2, দ্যাট ইজ f2, সেটা যদি সুডো ফোর্সের থেকে বেশি হয়, তাহলে ডেফিনেটলি রিয়েল মোশন উইল বি নাও অ্যাভেলেবল অন m2 উইথ আ ডিফারেন্ট অ্যাক্সেলারেশন, লেট ইট বি a2। তার মানে আমরা দেখছি যে ফ্রিকশন ফোর্স অন m2 বাই m1 ক্যান ব্রিং দ্য রিয়েল অ্যাক্সেলারেশন অন m2। ক্লিয়ার হচ্ছে? তার মানে এখানে যেমন এই ফোর্সগুলো মিলে অ্যাক্সেলারেশন অফ m1 প্রোভাইড করছে, তাহলে কারেসপন্ডিংলি m2 তে ইকুয়েশনটা যেটা হয়ে যাচ্ছে, বা এইভাবে লিখতে পারি, m2 যে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ f2 ইকুয়ালস টু m2 ইন্টু a2। f2 ফ্রিকশন ফোর্সটাই এখানে m2 ইন্টু a2, মানে দ্য রিয়েল অ্যাক্সেলারেশন অন m2 শুড বি অ্যাপিয়ারিং বিকজ অফ দ্য ফ্রিকশনাল ফোর্স অনলি। ক্লিয়ার হচ্ছে? কনসেপ্টগুলো বুঝতে পারছো কি না? ঠিক আছে, ফাইন।